আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 23, 24, 25 এবং 26 ব্যাচ। তোমরা যারা পলিটেকনিক অ্যাডমিশনের কথা ভাবছো, তোমাদের যাদের ড্রিম হচ্ছে পলিটেকনিকে পড়া, ইঞ্জিনিয়ার হওয়া, তাদের জন্য মূলত আজকে আমি তানজিম আনাম আলিফ ট্রিপলি ডুয়েট থেকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা মূলত পলিটেকনিক অ্যাডমিশন 2025 অর্থাৎ গত বছরের কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই দেখবা। আশা করি ভিডিওটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। তোমরা চাইলে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে অথবা তোমাদের বন্ধু, ছোট ভাই বোনদের কাছে শেয়ার করতে পারো যারা এবার পলিটেকনিক অ্যাডমিশন দিবে, এবং তোমরা যারা দিবা পলিটেকনিক অ্যাডমিশন তারা ভিডিওটা সেভ করে রাখতে পারো। অ্যান্ড আমাদের ট্রিপলি একাডেমি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে পারো। তো চলো শুরু করি। আমরা হচ্ছে আজকের ক্লাস, আমরা গত ভিডিওতে হচ্ছে পলিটেকনিক অ্যাডমিশন রিলেটেড সিলেবাস, তারপর হচ্ছে কত মার্কের কোয়েশ্চেন হবে, কি কি টপিক থাকবে, কি কি টপিক বেশি ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন দেখব, যে আসলে আমরা দেখেছিলাম যে 100 মার্কের পরীক্ষা, তার মধ্যে 30 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়, আর 70 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়, আর 30 মার্কের রেজাল্টের উপর ডিপেন্ড করে 30 মার্ক তোমাদের প্রদান করা হয়। তো 70 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হয় সেগুলোতে কি কি কোয়েশ্চেন আসে, যদিও গতবারে কোয়েশ্চেনগুলো একদমই পানির মতো সহজ হয়েছিল। তোমরা যদি একটু বেসিক নলেজ নিয়ে থাকো বা এসএসসিতে ভালো করে পড়াশোনা করে থাকো তাহলে 70-এ 70 তোলা পসিবল। হ্যাঁ, আমরা কোয়েশ্চেনগুলো সলভ করলেই বুঝতে পারবো আশা করি। তো প্রথম কোয়েশ্চেনগুলো মূলত চারটা বা এর বেশি সেটে হয়। হ্যাঁ, 3টা বা 4টা সেটে হয়। তো এই সেটগুলো হচ্ছে কোয়েশ্চেন এলোমেলো করা থাকলেও এই 70টা কোয়েশ্চেনই থাকে। ধরো একটা কোয়েশ্চেনের 65 নাম্বার কোয়েশ্চেন, একটা সেটের 65 নাম্বার কোয়েশ্চেন, অন্য সেটের সেটা প্রথম কোয়েশ্চেন, এরকম এলোমেলো করে দেয়া থাকে, কিন্তু কোয়েশ্চেন কিন্তু সবগুলো একই থাকে। ওকে, আচ্ছা। তো এমসিকিউ, প্রথম এমসিকিউ আমরা যদি দেখি, তাহলে বলছে কি নিচের কোনটি কারেক্ট স্পেলিং, অর্থাৎ কোন বানানটা সঠিক এর মধ্যে আছে কি GRAMMERE, গ্রামারি, বা এখানে সবগুলো এটাও ভুল আমরা দেখতে পাচ্ছি। এটা আর এটার মধ্যে আমাদের কনফিউশন লেগে যায় যে আসলে GRAMMAR হবে না ER হবে। মনে রাখবা GRAMMAR, হ্যাঁ, গ্রামার। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামারের কারেক্ট স্পেলিং। তাহলে গ নাম্বারটা হবে সঠিক উত্তর। এরপর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক বি এবং দশক স্থানীয় অঙ্ক এ হলে সংখ্যাটি কত। হ্যাঁ, এখানে সংখ্যার কোনো ভ্যালু দেয়া নাই। এটা হচ্ছে বেসিক ম্যাথের ফর্মুলা অনুযায়ী যদি আমরা লিখি, একটা সংখ্যা বের করতে হলে আমার একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে দশক স্থানীয় যে অঙ্কটা, সূত্রটা হচ্ছে দশক স্থানীয় যে অঙ্কটা, দশক স্থানীয় অঙ্ক যেটা থাকবে, হ্যাঁ, অঙ্ক সেটার সাথে 10 গুণ হবে। হ্যাঁ, 10 গুণ হবে, প্লাস কোনটা হবে, একক স্থানীয় অঙ্কটা, তাহলেই আমরা সংখ্যাটা পাবো। এখানে বলছে কি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক বি, তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে বি। আর দশক স্থানীয় অঙ্ক এ হলে দশক স্থানীয় অঙ্ক এ, তাহলে দশক স্থানীয় অঙ্কর সাথে 10 গুণ করব আর তার সাথে একক স্থানীয় অঙ্কটা যোগ করে দিব। তাহলে আনসার কোনটা হবে, 10A প্লাস বি। এটাও গ নাম্বারটা হবে আনসার। এটারও কি হবে, গ নাম্বারটা হবে আনসার। এরপরে নেক্সট কোশ্চেনে যদি আমি যাই, 10 জন শিশুর ওজন যথাক্রমে 10, 9, 8, 7, 8, 10, 9, 8, 7, 9, 12, 13, 10, 11 কেজি। আচ্ছা, 10 জন, এখানে 10 জনের ওয়েট বা ওজন দেয়া আছে। প্রদত্ত সংখ্যাগুলোর উপাত্তের প্রচুরক কোনটি। হ্যাঁ, প্রচুরক বলতে কি বোঝায়, অর্থাৎ একটা ডাটা দেয়া আছে, অনেকগুলো উপাত্ত বা তথ্য দেয়া আছে, সেই তথ্যগুলোর মধ্যে সব
সবচেয়ে বেশি কোন সংখ্যা আছে সেটাকেই মূলত প্রচুরক বলা হয়। তো এইটার মধ্যে 10 দুইবার আছে, 9 একবার, 2বার, 3বার আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আর তেমন সংখ্যা তেমন রিপিট হয় নাই। তো 10 হইলে হইতো, 10 আরেকবার থাকলেই 9-এর কাছাকাছি চলে যাইতো। তো এখানে আমরা দেখতেছি মোটামুটি 9ই সবচেয়ে বেশি আছে, তাহলে এটারও গ নাম্বার আনসার হবে। তো একটা ডাটা দেয়া থাকলে সেটার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যেই সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় প্রচুরক। তো এই ডাটার মধ্যে অর্থাৎ 10 জন শিশুর যে ওজন দেয়া আছে তার মধ্যে 9 কেজিটা সবচেয়ে বেশি আছে, এই জন্য এটার আনসার হচ্ছে 9। ওকে, তারপর আরেকটা 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে, এটা এভাবে লেখা যায় 3x² - x + 5 = 0। হ্যাঁ, এটা একটা সমীকরণ দেয়া আছে, এটা একটু আমরা অন্যভাবে লিখেছি। তো এই সমীকরণটাতে বলছে এই সমীকরণে এক্স এর সহগ কোনটি, এক্স এর সহগ কোনটি, এটা একটা সমীকরণ। এই সমীকরণে দেখো এক্স আছে দুই জায়গায়, এটা একটা 3x², এখানে একটা এক্স আছে, তারপর সরি এখানে তারপর মাইনাস আছে, মাইনাস আরেকটা এক্স আছে, হ্যাঁ, তারপর আছে +5 = 0। এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, কিন্তু বলছে যে সমীকরণে এক্স এর সহগ কোনটি, এখানে বলেনি এক্স স্কোয়ারের সহগ কোনটি, এক্স স্কোয়ারের সহগ চাইনি, এখানে চাইছে শুধু এক্স এর সহগ। হ্যাঁ, সহগ বলতে কি বোঝায়, কোনো ভেরিয়েবলের সাথে, অর্থাৎ সমীকরণটিতে এক্স এর সাথে গুণিতক হিসেবে, গুণ হিসেবে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকেই বলা হয় সহগ। তো যদি বলতো x² সহগ কোনটি, তাহলে 3 হইতো। যদি এখন এই প্রশ্নে বলছে x এর সহগ কোনটি, তাহলে আমরা বলবো 1, কিন্তু সামনে একটা মাইনাস আছে, এই জন্য আমরা বলতে পারি -1। তোমার অপশনেও তুমি তো এটা এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তোমার এমসিকিউ দেখে তুমি বলতে পারো 3 কি হইতে পারে, না 3 তো হচ্ছে x² সহগ। 5 কি হইতে পারে, না 5-এর সাথে তো এক্সই নাই, তাহলে কি হইতে পারে, 2 হইতে পারে, না 2ও হবে না, 2 তো x এর উপরে আছে পাওয়ার হিসেবে, তাহলে কোনটা হবে, অবশ্যই -1 হবে। এটারও গ নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইত্যাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। হ্যাঁ, ইত্যাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, ইতি প্লাস আদিব, ইতি দি, ইতা আদি, না ইতি আদি। এটা স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ইতি প্লাস আদি, কিন্তু এর পিছনে যে এক্সপ্লেনেশন আছে সেটা হলো সন্ধির নিয়ম অনুযায়ী ইকার, যদি ইকার থাকে, ইকারের পর রস্বই বা দীর্ঘই ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ইকারের স্থানে জফলা বসে। হ্যাঁ, বলছে যে যদি ইকার থাকে, ইকারের পর রস্বই বা দীর্ঘ যদি না থেকে অন্য কোনো স্বরবর্ণ আছে, এই যে ধরো আ আছে এখানে, আ আছে এখানে, আ আছে এখানে, তাহলে এই তিনটা থেকে তাহলে এই তোমার হচ্ছে অন্য একটা স্বরবর্ণ অবশ্যই আছে এখানে। হ্যাঁ, তো স্বরবর্ণ থাকতে হবে, তার মানে এই আনসারটা হবে না আদিব, এই আনসারটা হবে না, লাস্টে ব নাই, তাহলে কি হতে পারে, ইতি প্লাস আদি না ইতা প্লাস আদি, অবশ্যই এই যে রস্বইর কথা বলছি আমরা, এই জন্য ঘ নাম্বার হচ্ছে আনসার, ইতি প্লাস আদি। তুমি মুখস্থ লিখে দিতে পারো অথবা সন্ধি বিচ্ছেদের নিয়ম অনুযায়ী এক্সপ্লেনেশন বুঝে লিখতে পারো। ওকে, সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটি, এখানে আছে NaOH, তারপর আছে H2SO4, তারপর আছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর আছে Na2SO4, এই চারটা আছে। তো বলছে যে সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটি, সহজ ভাষায় এটা সবাই জানে, এগুলো এক্সপ্লেনেশনের দরকার হয় না, H2SO4। হ্যাঁ, আচ্ছা, এমসিকিউ নাম্বার 7, ভিনেগারে কোন অ্যাসিড থাকে, ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড থাকে কিভাবে বুঝলাম, যখন তুমি ভিনেগারের সংজ্ঞায় যাবা, ভিনেগারের সংজ্ঞা হলো অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকেই ভিনেগার বলা হয়। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে, আমরা বলি হচ্ছে ভিনেগার। তাহলে অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগারে অবশ্যই কি থাকে, অ্যাসিটিক অ্যাসিড থাকে।
5 জন লোকের 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগে, একজন লোকের 1 পৃষ্ঠা লিখতে কত মিনিট সময় লাগবে? 5 জন লোকের 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগে। হ্যাঁ, লোক হচ্ছে 5 জন, তারা লেখে হচ্ছে 5 পৃষ্ঠা, তার মানে হচ্ছে প্রতিজনে প্রতি পৃষ্ঠা লেখে, প্রতিজনে প্রতি পৃষ্ঠা লেখে। ওকে, তাহলে প্রতিজনে প্রতি পৃষ্ঠা লেখে। 5 জন আছে, 5 জন লোকের 5 পৃষ্ঠা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? 5 জন লোক আছে 5 পৃষ্ঠা লেখে, অর্থাৎ একজন লোক 1 পৃষ্ঠা লেখে। তো বলছে 5 মিনিট সময় লাগে, তাহলে প্রত্যেকজনই এক এক করে পৃষ্ঠা লিখতেছে, তাহলে তাদের সময় লাগে কত? 5 মিনিট। 5 মিনিট। তাহলে বলছে একজন লোকের 1 পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে? একজন লোকের 1 পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে? 1 মিনিট নাকি 5 মিনিট? অবশ্যই 5 মিনিট। আনসার কি হবে? 5 মিনিট। কারণ 5 জন লোক আছে 5 পৃষ্ঠা লেখে, কয় মিনিটে? 5 মিনিটে। প্রত্যেকজনই একটা পৃষ্ঠা করে লিখতেছে, সময় লাগতেছে 5 মিনিট। তাহলে একজন লোকের 1 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোনটি ইনপুট ডিভাইস? স্ক্যানার, মনিটর, স্পিকার নাকি প্রিন্টার? এটা আইসিটি থেকে আসছে। স্ক্যানার কি করে? স্ক্যানার কোনো ডকুমেন্টকে স্ক্যান করে। মনিটর কি করে? ডিসপ্লে করে। স্পিকার সাউন্ড বাইরে বের করে। প্রিন্টার কোনো কপিকে বাইরে বের করে, এটা আউটপুট। স্পিকার শব্দকে বাইরে বের করে, এটাও আউটপুট ডিভাইস। এই দুইটাই আউটপুট ডিভাইস। আর মনিটর কি করে? কোনো কিছুকে দেখায়, অর্থাৎ এটাও আউটপুট ডিভাইস। বলছে যে কোনটি ইনপুট ডিভাইস, তাহলে অবশ্যই কি হবে? স্ক্যানার। স্ক্যানারের মাধ্যমে কোনো ডকুমেন্ট কোনো কম্পিউটার বা পিসির মধ্যে ঢুকে, এই জন্য স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। ইট হ্যাজ বিন রেইনিং ... 2 hours। ইট হ্যাজ বিন রেইনিং। হ্যাজ বিন রেইনিং থাকলে আমরা বুঝি যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময় উল্লেখ থাকলে তার আগে সাধারণত বসে হচ্ছে ফর। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌগটি ক্ষার? নিচের কোন যৌগটি ক্ষার? এখানে আছে HNO3, NaCl, CaO আর NaOH। হ্যাঁ, ক্ষারের সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে বলতে হবে যে যে যৌগটা পানিতে দ্রবীভূত হলে OH মাইনাস, বা এটাকে বলা হয় হাইড্রক্সিল মূলক। পানিতে দ্রবীভূত হলে OH মাইনাস মূলক প্রদান করে, তাকে আমরা বলি ক্ষার। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে OH মূলক কোথায় আছে? এটাতেও নাই, এটাতেও নাই, এটাতেও নাই, এটাতে আছে। তাহলে এগুলো হয়তো বা, তাহলে কি হবে? NaOH হবে রাইট আনসার। এরপর 12 নাম্বার MCQ, এটা একটু ট্রিকি কোশ্চেন। এগুলো হচ্ছে অ্যাপটিটিউড টেস্টের কোশ্চেন। হ্যাঁ, এর আগে একটা গেছিল সম্ভবত, এটা একটু ভেবে চিন্তে আনসার দিতে হবে। হ্যাঁ, এর আগে কোনটা গেছিল? এর আগে অ্যাপটিটিউড টেস্ট থেকে, হ্যাঁ এই যে এটা MCQ নাম্বার 8, এটাও কিন্তু অ্যাপটিটিউড টেস্টের কোশ্চেন, যদিও এটা ম্যাথের বেসিক ম্যাথের মধ্যে পড়ে, অ্যাপটিটিউড কোশ্চেনের মধ্যেও পড়ে। ওকে, এ বি এর ছেলে। বলছে কি? এ বি এর ছেলে, তার মানে হচ্ছে বাপকে, বাপ হচ্ছে এ, ওকে, তার ছেলে হচ্ছে, সরি, বাপ হচ্ছে বি, ছেলে হচ্ছে এ। বলছে এ হচ্ছে বি এর ছেলে, মাথা ঠিক রাখতে হবে, ঠান্ডা মাথায় আনসার করতে হবে। বাপ হচ্ছে বি, ছেলে হচ্ছে এ। ঠিক আছে, এতটুকু পড়লাম, শেষ। এ বি এর ছেলে, এতটুকু হইলো। তারপর হচ্ছে বি আর সি হচ্ছে ভাই, বি আর সি হচ্ছে, এরা হচ্ছে ভাই। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে ভাই। ঠিক আছে, বি আর সি হচ্ছে ভাই। এ হচ্ছে বি এর ছেলে, তার মানে হচ্ছে বি বাপ এ ছেলে, আর বি আর সি হচ্ছে দুইজন ভাই। তারপর বলছে কি? এ বি সি সকলে পুরুষ, সবাই ছেলে। ঠিক আছে, সি এর ছেলে এর সাথে, সি এর ছেলের সাথে এর সম্পর্ক কি? সি এর একটা ছেলে আছে,
তার নাম আমি দিলাম হচ্ছে ডি। হ্যাঁ, সি এর ধরো আর একটা ছেলে আছে, তার কথা লেখা নাই। হ্যাঁ, তো এই ডি এর সাথে এর সম্পর্ক কি? এখানে অপশন আছে কি ভাতিজা, এ আর ডি কি ভাতিজা? না। দাদা, প্রশ্নই ওঠে না। চাচা, না। তাহলে কি হবে? চাচা তো ভাই, কারণ এও সেলের জেনারেশন, এও সেলের জেনারেশন, পরস্পর কি দুই, আর এদের বাবারা হচ্ছে দুইজন ভাই, তার মানে কি এ আর ডি হচ্ছে পরস্পর চাচাতো ভাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তারপরে MCQ 13, সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এ হলে নিচের কোণটি সঠিক। একটা সমকোণী ত্রিভুজ আঁকাও, এর ভূমি সংলগ্ন কোণ যদি এ হয় তাহলে নিচের কোণটি সঠিক। বলছে হচ্ছে সাইন এ ইকুয়ালস টু কি, লম্ব বাই ভূমি, এটা নাকি ভূমি বাই অতিভুজ, নাকি ভূমি বাই লম্ব, নাকি লম্ব বাই অতিভুজ? আমরা সহজ সূত্র জানি, সাগরে কি আছে? সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। তার মানে সাগরে মানে হচ্ছে সাইন, লবণ মানে কি লম্ব, আর আছে মানে হচ্ছে অতিভুজ। এই হচ্ছে, আরও অনেকে অনেক ধরনের ছন্দ বানাইতে পারে। তাহলে সাইন এ ইকুয়ালস টু কি হবে? লম্ব বাই অতিভুজ। ঘ নাম্বার আনসার হবে লম্ব বাই অতিভুজ। তারপর কজের ক্ষেত্রে হচ্ছে কবরে ভূত আছে, কবরে ভূত আছে। হ্যাঁ, ট্যানের ক্ষেত্রে হচ্ছে টেরা লম্বা ভূত। এগুলো তোমরা জানো, তোমরা এসএসসি দিয়ে আসছো, ফানি হলেও এগুলো মনে রাখার জন্য খুব ভালো কৌশল। অ্যাসিডের ধর্ম কোনটি? লাল লিটমাসকে বর্ণহীন করে, নীল লিটমাসকে লাল করে, লাল লিটমাসকে নীল করে, নীল লিটমাসকে বর্ণহীন করে, কোনটা? তোমরাই বলো। অবশ্যই নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লাল করে। আর হচ্ছে লাল লিটমাসকে নীল করে কোনটা? ক্ষার। না, লাল লিটমাসকে নীল করে ক্ষার। যদি এখানে বলতো ক্ষারের ধর্ম কোনটি তাহলে গ হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নিচের কোনটিতে রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে? নিচের কোনটিতে রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে মানে ভার্বের সঠিক ব্যবহার হয়েছে, এটা গ্রামেটিক্যাল কোশ্চেন। আর আমরা পড়ি সেন্টেন্সগুলা। প্রথম সেন্টেন্সে আসে কি, দে লিভস ইন ঢাকা। এটাতে একটু ডাউট লাগতেছে। কেন ডাউট লাগতেছে? দে হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার হলে, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, কিন্তু প্লুরালে তো হয় না, তার মানে এটা হবে না। তারপর বলছে কি, দে লিভিং ইন ঢাকা। দে লিভিং ইন ঢাকা হয়, দে আর বা তোমার হচ্ছে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তার আগে এম ইজ আর থাকে, কিন্তু এখানে নাই, তার মানে এটা নিঃসন্দেহে হবে না। তারপর ঘ নাম্বার কি বলছে? দে হ্যাজ বিন। হ্যাঁ, থার্ড পারসন প্লুরাল, প্লুরালের পরে হ্যাজ হয় না, হ্যাভ হয়, এটাও ভুল। তার মানে এটা কি হবে? দে লিভ ইন ঢাকা। গ নাম্বার আনসার হবে। ঠিক আছে, আমি আনসার পরে দেখব যে কোনটা সঠিক আছে, কারণ আমার আনসার তো দেয়া আছে, আমার মুখস্থ করে বের করতে বা নলেজ থেকে বের করে ফেলতে হবে না। আনসার এখানে দেয়াই আছে, চারটার মধ্যে যে কোনো একটা আনসার হবে, আমাকে পড়লেই আমি বুঝতে পারবো যে এটা আনসার। ওকে, সকল নেটওয়ার্কের জননী কে? ইন্টারনেট। হ্যাঁ, এখানে সহজ বুদ্ধি, কোনোটার সাথে নেট লাগানো নাই, নেটের জনক হচ্ছে ইন্টারনেট, এটা মনে রাখলেই হয়ে যাবে। তবে লজিক্যালি হচ্ছে ইন্টারনেট আসলে পুরো নেটওয়ার্ককে কানেক্টেড করে রাখে ওয়ার্ল্ড ওয়াইড। ইন্টারনেট ছাড়া, যদিও ইন্টারনেট ছাড়া এখন নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, যেরকম জিপিএস, ব্লুটুথ, তারপর হচ্ছে জিআরএক্স, হ্যাঁ, সেল কমিউনিকেশন, আরও অনেক ধরনের কমিউনিকেশান আছে, মসকোড, এগুলো হচ্ছে ইন্টারনেট ছাড়াও সংকেত পাঠানো যায় এক স্থান থেকে অন্য স্থানে। তো বর্তমানে সবচেয়ে বেশি ইন্টারনেটই কাজ করতেছে কমিউনিকেশনের ক্ষেত্রে, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে। ওকে, তো MCQ নাম্বার 17 হচ্ছে চুম্বকের মেরু কয়টি? দুইটি, এটা সবাই জানে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এটা সাধারণ কোয়েশ্চেন। MCQ 18 হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে কি হবে? নিঃসন্দেহে পরিবাহী। আর হয় না যদি বলতো তাহলে হয়তো অপরিবাহী। হ্যাঁ, আর হইতে কষ্ট হয় বা হইতে চায় না তখন হয়তো কুপরিবাহী। আর হচ্ছে
পরিবাহী অপরিবাহীর মাঝখানে হইলে হয়তো অর্ধপরিবাহী, কিন্তু সহজে প্রবাহিত হয়, এই জন্য আমরা ডিরেক্টলি আনসার দিতে পারবো বিনা বাধায় প্রবাহিত হতে পারে, সেটা হচ্ছে পরিবাহী। নেক্সট এমসিকিউ হচ্ছে 19, কোনটি রিনিউয়েবল এনার্জি? রিনিউয়েবল মানে হচ্ছে নবায়নযোগ্য। হ্যাঁ, নবায়নযোগ্য বলতে কি বোঝায়? যেই শক্তি এনার্জিকে আমরা বারবার ইউজ করতে পারি, যেটার আসলে ক্ষয় নাই, বারবার ইউজ করা যায়, সেটাকে বলা হয় রিনিউয়েবল এনার্জি। তেল পুড়লে কি থাকে? শেষ হয়ে যায়। গ্যাস পুড়লে কি থাকে? শেষ হয়ে যায়। কয়লা পুড়লেও থাকে না, একমাত্র থাকে হচ্ছে সৌরশক্তি, সোলার এনার্জি। সূর্য প্রতিদিন ওঠে, হ্যাঁ, প্রতিদিন আমাদের এনার্জি দেয়, ঠিক আছে, এটার নিঃশেষ নাই। হয়তো বা একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু সেই সময় আমরা থাকবো না, এটাই স্বাভাবিক, কারণ সূর্যের আয়ুকাল আরও অনেক বছর, অনেক মিলিয়ন বছর আছে। বিজ্ঞানীরা গবেষণা করে সেটাই বলে আর কি। এরপরে এমসিকিউ 20 হচ্ছে বৃত্তের ব্যাস ডি হলে ব্যাসার্ধ আর হলে কোনটি সঠিক? আমরা জানি একটা বৃত্ত যদি আমি আঁকি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, আর একটা পরিধির এক বিন্দু থেকে কেন্দ্রগামী আরেক বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাস। হ্যাঁ, ব্যাসকে ডি বলা হয়, ব্যাসার্ধকে আর বলা হয়। তো এই দুইটা ব্যাসার্ধকে যদি আমি যোগ করি তাহলে আমরা ব্যাস পাই, তাহলে ডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2r। এখানে কি হবে তাহলে? ডি ইকুয়ালস টু 2r। আচ্ছা, তারপরে এমসিকিউ 21, সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, এটা প্রত্যেকটা সিস্টেমের ব্রেইন বা মস্তিষ্ক, প্রত্যেকটা সিস্টেমকে চালায়। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই অ্যাব্রিভিয়েশনগুলো তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কাজের একক কি? কাজের একক জুল, এটা সবাই জানে। কাজের একক জুল বা শক্তির এককও জুল হয়। ওকে, আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। শূন্যস্থান পূরণ করো সঠিক আর্টিকেলের দ্বারা। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কি হবে? এ এন অথবা দা, যে কোনো একটা হবে। তো ইউনিভার্সিটি কি? এ ই আই ও ইউ, ভাওয়ালের মধ্যে পড়ে ইউনিভার্সিটি, তাহলে আমরা চোখ বন্ধ করে এন লিখে দিতে পারি। আসলে কি এন হবে? না ভাইয়া, এখানে তো আমি চোখ বন্ধ করে লিখে দিতে পারি, এই জন্য অ্যাডমিশন পরীক্ষা না। অ্যাডমিশনে কিছু তুমি 70টার মধ্যে ধরো 40টা কোয়েশ্চেন সবাই পারবে, কেউ ভুল করবে না। হ্যাঁ, তুমি কোয়েশ্চেন দেখার আগেই আনসার লিখে দিতে পারবা, কিন্তু বাকি 30টা কোয়েশ্চেনের মধ্যেই তোমাকে জাজ করা হবে। এগুলোর মধ্যেই ট্রিক থাকবে যে আসলে তোমার মধ্যে নলেজ আছে কিনা, অভাবনীয় শক্তি আছে কিনা, ভাবনা চিন্তা করার মতো ক্ষমতা আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আর্টিকেলের একটা এক্সেপশন রুল। যদি ইউ যদিও ভাওয়ালের মধ্যে পড়ে, হ্যাঁ, ইউ বাংলা ইউ এর মতো যদি উচ্চারণ হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তার আগে অ্যান না বসে এ বসে, তাহলে কারেক্ট আনসার হবে এ, ঠিক আছে। ইউ যদি কোনো শব্দের আগে থাকে এবং সেই শব্দটা উচ্চারণের ক্ষেত্রে প্রথমেই ইউনিভার্সিটি উচ্চারণ করবা, তাহলে কি উচ্চারণ হচ্ছে? ইউ উচ্চারণ হচ্ছে, বাংলা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। রসৌ যদি উচ্চারণ হয় তাহলে সেটা সামনে অ্যান না বসে এ বসে, ভাওয়াল হওয়ার সত্ত্বেও। হ্যাঁ, আবার যদি বলি ইউ, কিন্তু শুধু ইউ এর মতোই উচ্চারণ হয় না, ইউ হতে পারে আমব্রেলা, আয়ের মতো উচ্চারণ হতে পারে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে অ্যানই বসবে। আচ্ছা, এমসিকিউ 24, পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার করা হয়? পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। আমরা প্রকৃতিতে পাই হচ্ছে ইউরেনিয়াম 235। হ্যাঁ, সেটাকে হচ্ছে ইনরিচ বা সমৃদ্ধ করে বানানো হয় ইউরেনিয়াম 238, যেটা হচ্ছে তেজস্ক্রিয়। এটাও তেজস্ক্রিয় কিন্তু কম। হ্যাঁ, সেটা আসলে শক্তি উৎপন্ন করতে পারে না, সেটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এনরিচমেন্ট বা সমৃদ্ধিতে নিয়ে যাওয়া হয়, সমৃদ্ধকরণ করা হয়, তেজস্ক্রিয়তা বাড়ানো হয়, এবং সেটা থেকে ভবিষ্যতে এনার্জি উৎপন্ন করা হয়, যেটা হচ্ছে ইরান এখন বর্তমানে করতেছে আর আমেরিকা করতে দিচ্ছে না। ওকে, আর হ্যাঁ, তার মাঝে একটা কথা বলে রাখি, তোমরা তো পলিটেকনিকে উঠে যাবা,
ইনশাল্লাহ যারা চান্স পাবা, আমাদের ত্রিপলি একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম কি চিনে রাখো, আমরা ডিপ্লোমা পলিটেকনিক একাডেমিক রিলেটেড যে কোনো ডিপার্টমেন্টের কোর্স আমরা কন্ডাক্ট করি, অর্থাৎ তোমাদের পলিটেকনিকের সিলেবাস, পলিটেকনিক রিলেটেড পড়াশোনা, সেমিস্টার ফাইনালের প্রিপারেশন সব কিছুতেই তোমাদের হেল্প করার চেষ্টা করি। ত্রিপলি একাডেমির সাথে সবাই কানেক্টেড থাকবা আশা করি। বিশেষ করে ত্রিপলি এর ফুল মিনিং অনেকে জানে না। ত্রিপলি এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আর একাডেমি তো একাডেমি। হ্যাঁ, আমরা মূলত হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট নিয়ে সবচেয়ে বেশি স্পেশালি কাজ করে থাকি। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখবা ইনশাল্লাহ। এরপরের হ্যাঁ, তো এটা গেল যে পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার হয়, ইউরেনিয়াম 238। আচ্ছা, আরেকটা বিষয়, যারা এখন বর্তমানে পলিটেকনিকে অধ্যয়নরত আছো তারা হয়তো বা ভিডিওটা দেখবা, তাদের মধ্যে যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে আছো, দ্বিতীয় পর্বে আছো, তৃতীয় পর্বে উঠবা, তৃতীয় পর্বে আছো, চতুর্থ পর্বে উঠবা, পঞ্চম পর্বে আছো, ষষ্ঠ পর্বে উঠবা, তাদের জন্যও কিন্তু আমাদের স্পেশাল কোর্স চলমান। তার প্রি বুক কোর্স শুরু হবে, তোমাদের সেমিস্টার পরীক্ষা চলছে, সেমিস্টার পরীক্ষা শেষ হলেই তোমাদের কোর্স শুরু হয়ে যাবে, তার প্রি বুকিং চলছে, একদম অফার চলছে। আর সামনে শীত আসতেছে, আমাদের কোর্সে প্রি বুকিং করলে একদম একবারে সর্বনিম্ন প্রাইসে আমাদের কোর্সে এনরোল করতে পারবা। এছাড়াও থাকবে আমাদের তৈরি সুপার সাজেশন বুক, যেটা তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় হেল্প করবে। এবং সামনে শীত আসছে, এই জন্য এই শীতের কথা চিন্তা করে আমরা মূলত তোমাদের কোর্সে ভর্তি হইলেই কোর্সের যখন সাজেশন বুকটা হার্ড কপি তোমাদের বাসায় পাঠাবো, সেই সাজেশন বুকের সাথে একটা আকর্ষণীয় ত্রিপলি একাডেমির লোগোওয়ালা হুডি, শীতের জন্য পারফেক্ট একটা আউটফিট হুডি তোমাদের ফ্রিতে কোর্সে এনরোল করলেই, প্রি বুকিংয়ে ভর্তি হইলেই, 10 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হইলেই কিন্তু তোমরা পেয়ে যাবা। তো দেরি না করে আমাদের ত্রিপলি একাডেমি পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের নাম্বার আছে 01568295374, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কাইন্ডলি তোমরা টেক্সট করবা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই আমাদের এক্সিকিউটিভ তোমাদের সকল ডিটেইল জানিয়ে দেবে কোর্স সম্পর্কে।